মুখ্য আলোচক, আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক কপোতাক্ষ সাহিত্য পরিষদ এবং বাঁকড়ার আলো জিগরগাছা আয়োজনে আজকের এই গুণীজন সম্মেলন উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ ভাই। অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন বাংলাদেশের অন্যতম সেরা কথা সাহিত্যিক, যিনি সদ্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন, লেখক কথা সাহিত্যিক হোসেনুদ্দিন হোসেন। মঞ্চে উপস্থিত আরও একজন গুণী মানুষ, যিনিও বাংলা একাডেমি কর্তৃক পুরস্কৃত, কবি রেজাউদ্দিন স্টালিন। মঞ্চে উপস্থিত আমার প্রিয় কিছু মানুষ আছেন, বড় ভাই কবি আব্দুর রব, মোহাম্মদ শফি, কাসিমুজ্জামান সেলিম, নান্নু মাহবুব, কবি হোসেন তাপস এবং আমার প্রিয় মাহেদ নওয়াজ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল কবি সাহিত্যিক বন্ধু, সকলকে আমি সালাম জানিয়ে শুরু করছি। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 10টায়, আমরা শুরু করেছি 11টা 40। তার মানে 1 ঘন্টা 40 মিনিট আমরা লেটে চলছি। কিছু মনে রাখতে হবে, আজকে শুক্রবার, জুম্মার নামাজ। ইচ্ছা করলেই আপনি অনুষ্ঠান প্রথম পর্ব বাড়াতে পারবেন না, তাহলে কথা খুব কম বলতে হবে। তারপরে 3টের পরে আবার হবে এবং তারপরে রাতের তাগিদে আসলে আপনাদের দূর থেকে যাবো ভাই, তাড়াতাড়ি শেষ করেন। তাহলে এই যে 1 ঘন্টা 40 মিনিট, এটা কে নষ্ট করলো? কে কেড়ে নিল আপনাদের কাছ থেকে? আবুল কালাম আজাদ? মোটেই না। আমি আগে এসে দেখি সে ছটফট করছে। আমি একজন সংগঠক, আমি জানি এই ধরনের অনুষ্ঠান করা কত কষ্টকর, কিন্তু আমরা দেরি করে এসেছি। শিল্পের উপরে বক্তব্য রাখবো, নান্দনিকতার উপরে বক্তব্য রাখবো, কিন্তু দেরি করে এসেছি। এর কি কোনো অধিকার আছে নান্দনিকতার উপরে কথা বলা? তাহলে আমার কথা একটু রূঢ় হবে, কিন্তু আমি আমার স্বভাবের বাইরে তো কথা বলতে পারবো না। তাহলে দেরিটা আমাদের জন্য হয়েছে। তো সংগঠক যে না, যে অ্যাক্টিভিস্ট না, তার পক্ষে জীবন বোঝা সম্ভব না। কবিতা ঘরে বসে লেখা যায়, কিন্তু তাতে জীবন আসে না। জীবন আসে মানুষের কাছে যে কাজ করে, সেই বোঝে মানুষের ভিতরে কত রকম সত্তা আছে। দেখতে পুত পবিত্র, কিন্তু ভিতরে ভিতরে সে ইবলিসের বড় ভাই। এটা মানুষের সাথে না মিশলে আপনি বুঝবেন না। তাই সেই সাহিত্যই মানুষের সাহিত্য হয়, যে সাহিত্যিক মানুষের জীবনের সাথে মেশে। যিনি উড়ে এসে শুধু পুরস্কার নেন, তিনি সাহিত্যিক হতে পারেন না। পুরস্কার কোনো ব্যক্তি কত বড় সাহিত্যিক এর মানদণ্ড না। আমার বিবেচনায় পৃথিবীর সেরা সাহিত্যিক লিও টলস্টয়, সে নোবেল পায়। আমার বিশ্বাস যতকাল পৃথিবীতে নোবেল থাকবে, এই নোবেল আফসোস করে যাবে যে আমরা প্রপার মানুষকে নোবেল দিতে পারিনি। তাতে লিও টলস্টয়ের 1 বিন্দু পরিমাণ ক্ষতি হয়নি, কিন্তু নোবেল যে একটা ভুয়া ব্যাপার, এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সাহিত্য সম্মেলনে দাঁড়িয়ে আজকে যে প্রবন্ধটা পাঠ করলেন, প্রবন্ধটা খুব ভালো পরিষ্কার করে তার কথা বলেছেন। এই কথার সাথে আপনি একমত হবেন না দ্বিমত হবেন, এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাপার, কিন্তু সে যা বলতে চেয়েছে পরিষ্কার হয়েছে। বলার সময় প্রবন্ধ পড়ে যেতে হয়, ব্যাখ্যাটা আমাকে করতে দিতে হবে, তাই না? এটা একটা ত্রুটি হয়েছে। আর উপস্থাপনে ধরেন, এটা শৈল্পিকভাবে আসা উচিত ছিল, প্রচুর বানান ভুল আছে, এটা কিন্তু শিল্পের ঘাটতি। তাহলে শিল্প সম্পর্কে আমি ব্যাখ্যা দিতে গেলে আমার কত অসংখ্যবার এই লেখাটা নিয়ে ভাবা দরকার ছিল। লেখা ভালো হয়েছে, তার মতো করে সে বলেছে। আমি সাহিত্য সম্পর্কে এটা বলতে চাই, রবীন্দ্রনাথ বলছেন যে সাহিত্য শব্দটা এসেছে শহীদ থেকে। শহীদ যে চিন্তা বা ভাব, যার প্রকাশিত রূপ মানুষের সহিত সম্পর্ক স্থাপন করে, সেটি সাহিত্য। এখন শিল্পী বলছেন, ভাই আমি আমার জন্য লিখেছি, তাহলে তার মানুষের কাছে আসার দরকার নেই। আমি আমার ভালো লাগার জন্য করেছি, তার মানুষের কাছে আসার দরকার নেই। কিন্তু যদি আপনি সাহিত্য করেন, তাহলে অবশ্যই সেটা মানুষের হবে। কিভাবে হবে? সেখানেই হচ্ছে আপনার শৈল্পিক যোগ্যতা। দেখেন, শিল্প নিয়ে পৃথিবীর বড় বড় মানুষরা হাজার হাজার বই লিখেছেন, হাজার হাজার অপিনিয়ন দিয়েছেন। সুতরাং এ নিয়ে কোনো শতসিদ্ধ সংজ্ঞা নেই। কিন্তু টলস্টয় অন আর্ট, হোয়াট ইজ আর্ট, একটা বই আছে। আপনি যদি পৃথিবীর বিখ্যাত আরেকজন নন্দন তাত্ত্বিক ক্রোচের নন্দন তত্ত্ব পড়েন, তার একটা ব্যাখ্যা আছে। এই ভারতবর্ষের অন্যতম বড় পণ্ডিত রূপ রস সুন্দর বই লিখেছেন দেবী প্রসাদ, সেখানে তিনি দেখবেন শিল্পের অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। আপনি যদি অ্যারিস্টটল পড়েন, প্লেটো পড়েন, আপনি সেখানে নান্দনিকতা এবং শিল্পের সংজ্ঞা পাবেন। এইরকম অসংখ্য জায়গায় আপনি শিল্পের সংজ্ঞা পাবেন।
কোনটা আপনি বেছে নেবেন সেটা আপনার ব্যাপার। মোটা দাগে শিল্প 3 ভাগে ভাগ হয়েছে। কেউ বলে আর্ট ফর আর্ট, শিল্পের জন্য শিল্প, কেউ বলে জীবনের জন্য শিল্প, কেউ বলে সমাজের জন্য শিল্প। এটা আপনার ব্যাপার। এই যে আদান কী করে আপনি অনুষ্ঠান করবেন। তো এখন এই হলো বাস্তবতা। তো যাই হোক, বলছিলাম যে শিল্পের প্রধান 3টে ভাগে ভাগ আছে। আসলে কোনটা সত্য? আমি ব্যক্তিগত জীবনে আমি টলস্টয়ের শিল্প সম্পর্কিত যে বক্তব্য আমি সেটা জীবনে ওন করি। আমাদের দেশের লেখক সাহিত্যিকরা বলতে চান শিল্প হবে রাজনীতি বিমুক্ত, এবং এই ধারাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মূলত ভারতের একজন বিখ্যাত পণ্ডিত। তিনি ভারতে কার কবিতা হয় কি হয় না এসব ব্যাখ্যা করতেন, বুদ্ধদেব বসু। কিন্তু বুদ্ধদেব বসু পৃথিবীর কোথাও পাঠ্য কিনা আমি জানি না, কিন্তু পণ্ডিত ছিলেন নিঃসন্দেহে। মানুষ ছিল না তার মধ্যে। সে ঘোষণা দিতেন যে আমি কবিতা লিখি আমার ভালো লাগার জন্য, তো মানুষ তাকে পড়ে না। আসলে রাজনীতি থেকে মানুষ আলাদা না। মানুষ নামক এটা কিন্তু আসলে আমরা তো প্রাণী, পশুরদের যা যা আছে আমাদের সবই আছে, কোনো কিছুই আপনার বাড়তি নেই। যা যা আপনি করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাওয়া, সেক্স, জন্ম দেওয়া, হাম্বা করা বা কথা বলা, যা কিছু আপনি করেন, মায়া মমতা রাগ ক্ষোভ সবই আছে। কোথায় আপনি মানুষ? আপনি লজিক্যাল, রেশনাল, এবং এই কারণেই আপনাকে বলা হচ্ছে পলিটিক্যাল অ্যানিমাল। আপনি অবশ্যই অ্যানিমাল, বাট পলিটিক্যাল অ্যানিমাল, এটা অ্যারিস্টটল বলছেন। তার মানে আপনি রাজনৈতিক জীব। সুতরাং রাজনীতি থেকে আমি মুক্ত, এটা একটা আহম্মকি কথা। আমি আমার কথা বলছি, রাজনীতি থেকে মুক্ত আমি, এটা আহম্মকি কথা, বুঝেই না। মানুষ মানেই পলিটিক্যাল অ্যানিমাল, সে রাজনীতি থেকে আলাদা। শিল্পে রাজনীতি কিভাবে থাকে? লেনিনের সংজ্ঞা হলো যে এক হাড়ি অর্থনীতিকে যদি আপনি মানে সমাজের মূল ভিত্তি বলেন, তাহলে সেই অর্থনীতিকে তাপ দিলে যে বাষ্প হয়, এই বাষ্পটা হলো রাজনীতি। আবার বাষ্প যখন আকাশে ঘনীভূত হয়ে বৃষ্টি রূপে নেমে আসে, সেটা হচ্ছে সংস্কৃতি। আপনি বলুন, এই অর্থনীতি, রাজনীতি আর সংস্কৃতির মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোন রূপে আছে? তরল রূপে হাড়িতে থাকলে সেটা অর্থনীতি, আগুনের তাপে বাষ্প হলে রাজনীতি, বর্ষা আকারে যখন নেমে আসে তখন সংস্কৃতি। কি করে আপনি জীবন থেকে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিকে আলাদা করবেন? এখন এই ব্যাপারটা যিনি যোগ্যতার সাথে করতে পারেন। শিল্প করি আমরা, শিল্প কতটুকু গুরুত্বপূর্ণ? শিল্পের কি আদৌ কোনো গুরুত্ব আছে যদি সেটা অন্তঃসার শূন্য, বক্তব্যহীন একটা ব্যাপার ঘটে? ধরুন একটা সুন্দরী মেয়ে নিজেকে উপস্থাপন করে, অসাধারণ সুন্দর করে সাজে, দামি কাপড়, সোনা গহনা, লিপস্টিক, কত কিছু। অথবা ছেলেটা পৃথিবীর সেই ফ্রান্সের পারফিউম পরে, গায়ে লাগায়, দামি পোশাক পরে। এগুলো হচ্ছে শিল্প। আসলে নারী বা পুরুষ বা নারী একজন আরেকজনকে আকৃষ্ট করার জন্য, কাছাকাছি যাওয়ার জন্য শিল্পের একটা ভূমিকা আছে। কিন্তু চূড়ান্ত বিচারে রাত্রে যখন নারী পুরুষ একজন আরেকজনকে ভালোবাসে, গভীর আলিঙ্গনবদ্ধ হতে চায়, তখন কি এই সোনা গহনা শাড়ি থাকে গায়ে? ছুঁড়ে ফেলে দেয়। গলায় যদি একটা চিকন হারও থাকে, সেই হারও যেন দুইজন নারী পুরুষের একাকিত্বের বড় প্রাচীর হয়ে বাধা হয়ে থাকে। শিল্পের কোনো দরকার হয় না। ঠিক আছে? এখন শিল্প কতটুকু গুরুত্বপূর্ণ? দুর্গাকে যেভাবে সাজানো হয়, এইরকম ভাবে এক নারী মূর্তি সাজিয়ে আপনার সাথে ঘর করতে দিলে আপনি করবেন? তাহলে ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ? উপরের অলংকার না ভিতরের সত্তা? লেখায় আপনার শিল্প ভরা আছে, কিন্তু ভিতরে মানুষ নেই, সমাজের কথা নেই, এটা শিল্প না। আজকে এখানে এসে অনেক কথা শুনছিলাম, আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ অটিস্টিক হয়ে গেছে। খুব ভালো গুণ যে তাদের 1971 পূর্ব ইতিহাস পুঙ্খানুপুঙ্খানু মুখস্থ আছে। এমন সব লোক এখানে কবিতা পড়লো, তাদের বাপের হয়তো জন্ম হয়নি 71-এ, কিন্তু কি অসাধারণ 71-এর বর্ণনা দিচ্ছে তার কবিতায়। কিন্তু চোখের সামনে গুম দেখছে, খুন দেখছে, লুট দেখছে, রাহাজানি দেখছে, তা নিয়ে একটা কথা লিখতে পারে। এ কি মানুষ? বলেন, এটা অটিস্টিক না? দুটো কারণ, একটা হচ্ছে নির্বোধ, অথবা সুবিধাবাদী, ধান্দাবাদ। এখন এই কথা বললে আমি ধরা খাবো, বাংলা একাডেমির পুরস্কার পাবো না, বড় চেয়ারে বসতে পারবো না। এই সব মানুষদের চেনা দরকার। শিল্প হতে হবে, শিল্প হচ্ছে সেই যে নির্ভীক। দেখুন, দুই ধরনের মানুষ আছে পৃথিবীতে। যারা নোবেল পুরস্কার পেয়েছে তারা বেঁচে নেই, কিন্তু যাদের সৃষ্টির জন্য হত্যা করা হয়েছে, কোপার্নিকাস বেঁচে আছে, জিওদার্নো ব্রুনো বেঁচে আছে, গ্যালিলিও বেঁচে আছে, সক্রেটিস বেঁচে আছে, মনসুর হাল্লাদ বেঁচে আছে, আবু রাবি কাফি বেঁচে আছে। এইভাবে পৃথিবী
পৃথিবীতে যারা নিগৃহীত হয়েছে সেই সময়ের শাসক দ্বারা, তারা প্রত্যেকেই জীবিত, তারা সেই সময় ঘৃণিত ছিল। তাহলে কে শিল্পী যে বেঁচে আছে? আমাদের খুঁজে দেখতে হবে কি কারণে মানুষ বেঁচে থাকে আর কি কারণে মানুষ হারিয়ে যায়। আমি যদি আপনাদের চরমতম শিক্ষিত লোকদের জিজ্ঞেস করি, বলুন তো, যে বিচারক রায় দিয়ে সক্রেটিসকে হত্যা করেছিল তার নাম কি? আমার বিশ্বাস আপনারা পারবেন না, 7 দিন সময় দিলেও বের করতে পারবেন না। তারপরে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুঁজবেন, অথবা আজকে সুবিধা হয়েছে গুগলে যে আপনি খুঁজে পাবেন, কিন্তু সেই বিচারকের নাম পাবেন না। এমনকি এথেন্সের শাসক তখন কে ছিল তারও নাম বলতে পারবেন না, যার কথাই তাদের মৃত্যু হলো সক্রেটিসদের। কিন্তু যাকে মুছে ফেলতে চাওয়া হয়েছিল সে ক্ষুধাই হয়ে গেছে, ক্ষুধাই হয়ে গেছে। তাই বেঁচে থাকতে চাইলে মানুষের কথা বলতে হবে, তার জন্য মৃত্যু এবং অত্যাচারকে আলিঙ্গন করতে হবে। প্রচলিত দুর্বৃত্ত শাসক যদি আপনাকে পুরস্কৃত করে, খুব নিঃসন্দেহে কোনো বিচারের দরকার নেই। সাধারণ মানুষের কাছে আমার বক্তব্য, এই দুর্বৃত্ত শাসক যাকে পুরস্কৃত করবে, সম্মানিত করবে আর প্রশংসা করবে, আপনি ধরে নেবেন এই সমাজের সব থেকে বড় খারাপ লোক ওইটা। এটা আমি আমার কথা বলছি, এটা এইভাবে ধরে নেবেন, কারণ তার কথাই শাসক মোটেই বিচলিত হয়নি, বরং আনন্দিত। আপনারা কি জানেন, এই 15 সালের আগে 6 বছর, 9 থেকে 15 সাল, একটা রিপোর্ট বের হয়েছে, 4 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। 4 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা শুধুমাত্র 15 সালে, আর 15 থেকে আজকে কত টাকা বাইরে গেছে গভর্নমেন্ট বলছে না। তার মানে কিছু নেই। টাকাগুলো কোথা থেকে যাচ্ছে? এই আমার আপনার রক্ত শুষা টাকা। যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ কি জানেন আপনি রাষ্ট্রভাবে কত টাকা ঋণের বোঝা নিয়ে বসে আছেন? 76,000 টাকা আপনি ঋণী হয়ে বসে আছেন। এগুলো আপনার শোধ করতে হবে, আপনি না পারলে আপনার ছেলে করবে, কিন্তু ছেলেও জন্মাবে কিন্তু আবার ওই ঋণ নিয়ে। এই ঋণগুলো কেন হচ্ছে? কেন হচ্ছে? আমার টাকা পাচার হচ্ছে। তাই আপনি যদি শিল্পী হন, সমাজের চিন্তক হন, তাহলে তো প্রথম এটা আপনার দেখার কথা, আপনার কোন লেখাতে আছে। আপনি নান্দনিকভাবে আনেন, আপনার তো উপমা অ্যালিগরি ব্যবহারের সুযোগ আছে, আপনি আনেন, কিন্তু এটা তো বলতে হবে। ধীরে ধীরে মানুষের মধ্যে এই দুর্বৃত্তের প্রতি ঘৃণা, ক্ষোভ, হিংসা সৃষ্টি করতে হবে, এবং এটাই মানুষের দায়িত্ব, এবং এটাকে বলা হয় ঐতিহাসিক দায়িত্ব। আপনি বেতনের জন্য চাকরি করেন, তাই ক্লাস করান, এটা কিন্তু দায়িত্ব চাপিয়ে দেওয়া দায়িত্ব। আপনি চাকর দাস তাই করেন, কিন্তু আবুল কালাম আজাদ সাহিত্য সভা করতে কেউ চাপিয়ে দেয়নি, এখান থেকে সে আয় করে খায় না। এটাকে বলা হয় ঐতিহাসিক দায়িত্ব। সমাজে যারা মহান তারা ঐতিহাসিক দায়িত্ব নিজে নিজে নেয়, এবং সেই দায়িত্বের প্রথম কাজ হচ্ছে সমাজের অসঙ্গতিগুলো সে দেখায়। এই দেখানোটা যেমন বক্তৃতার মধ্যে দিয়ে দেওয়া যায়, শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে দিয়ে দেওয়া যায়, গল্প উপন্যাসের মধ্যে দিয়ে দেওয়া যায়। টলস্টয় কোনো কাল্পনিক লেখক ছিলেন না। টলস্টয়ের বিখ্যাত গ্রন্থগুলো আপনারা পড়েন, ওয়ার অ্যান্ড পিস পড়েন, আনা কারেনিনা পড়েন, রেজারেকশন পড়েন। উনি একদম জীবন্ত মানুষ, উনি জীবন থেকে লিখেছেন। এর কারণটা কি? টলস্টয় ব্যক্তি জীবনে লম্পট বলতে যা বোঝায় তা তিনি ছিলেন, মাস্তান বলতে যা বোঝায় তা তিনি ছিলেন, খুনি বলতে যা বোঝায় সেটাও তিনি ছিলেন, চরমতম বিলাসী জমিদার বলতে যা বোঝায় তা ছিলেন, চরমতম উৎকর্ষ শিল্পী বলতে যা বোঝায় টলস্টয় তাই। ফলে মানব চরিত্রের ভিতরের গহীনে নানা রকমের যে চরিত্র তার মধ্যে বসত করে, প্রতিটা মানুষের ভিতরে কতগুলো পড়শি বসত করে, টলস্টয় সেগুলো জানতেন। সেই জন্য তার কল্পনার আশ্রয় নিতে হয়নি, তিনি বাস্তবতাকে হাজির করেছেন নান্দনিকভাবে, এবং পৃথিবীর সেরা খেতাব হচ্ছে। আনা কারেনিনায় বলেনি শুরুতে যে জগতের সকল সুখের চেহারা এক, কিন্তু দুঃখের চেহারা প্রতিটি পরিবারে ভিন্ন। আহা কি কথা বলেনি! এটা শৈল্পিকভাবে হাজির করেছেন, কিন্তু বাস্তবতা হাজির করেছেন। দুঃখ কিভাবে মানুষ লুকিয়ে নিয়ে বেড়ায়, এড়াই নিয়ে বেড়ায়, সমাজ থেকে নিজে পালায় পালায় দুঃখকে গোপন রাখে। যত সামান্য এখানে আসার জন্য হয়তো একটু ভালো কাপড়টা পরেছে, কিন্তু সে কত দুঃখ এখানে আছে আপনি জানেন না। জিজ্ঞেস করলে বলতে ভালো আছে। এই যে শিল্পীর কাজ হচ্ছে, ও যেটা আড়াল করেছে, যেটা বলতে চায়নি, ওটা দেখতে পারা। আপনি যখন কোনো এক মৃত্যু লাশ দেখতে গেছেন, সবাই আছে দেখছে, আপনিও দেখছেন, আহাও করছেন, হঠাৎ করে ওই মৃত ব্যক্তির ছোট মেয়েটা যখন এসে মাগো বলে কান্না দিয়ে যখন লাশটার পরে পড়ে, সব মানুষ কেঁদে ফেলে না কেন? ওর কি হয়? এবার এতক্ষণ কাঁদছিল না কেন? এই যে কান্না সংক্রামিত হলো, এর নাম শিল্প। আপনি মানুষের হয়ে কাঁদবেন, সংক্রামিত হবে মানুষের মধ্যে। আমার সময় কম, আমি বলছি যে আপনারা একটু জীবনটাকে, খুব বাস্তব জীবনটাকে দেখুন। টলস্টয় বলেছিলেন, আমি যদি বেঁচে থাকি, রুশ জনগণের এখন একটাই দাবি, মালিকানার সমস্যার সমাধান। আমার আয়ু যদি দীর্ঘায়ু হয়, আমি অচিরেই জীবদ্দশায় দেখে যাবো। অদ্ভুত ব্যাপার, টলস্টয়ের মৃত্যু 7 বছর পরে রুশ বিপ্লব হয়েছিল। আপনাদের ধন্যবাদ।
ধন্যবাদ।